ওয়েলকাম। আজকে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের 18 নম্বর ক্লাস। আমরা ইতিমধ্যে 17টি ক্লাস সমাপ্ত করেছি। আজকে 17 তারিখ, 8 মাস, 24 তারিখ, 24 সাল, অর্থাৎ 2024 সালের আজকে 17 তারিখ, 8 মাসের। আপনাদের সাথে টোটাল ক্লাসটা জুড়ে আমি আছি ডক্টর সাব্বির আহমেদ। আজকে ক্লাসে যারা আছেন উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাচ্ছি এবং ক্লাসে থাকার জন্য আমি ওয়েলকাম জানাচ্ছি। তো আমি আসলে কথা দীর্ঘ না করে আমরা আলোচনায় চলে যাই। আজকে 3টে টপিকস নিয়ে আলোচনা আছে। আলোচনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে। অধ্যায়টি হচ্ছে পুষ্টি, অর্থাৎ নিউট্রিশন। আমাদের নিউট্রিশনাল ডিজিজ নামে একটা আহ, অধ্যায় আমাদের আছে, নিউট্রিশনাল ডিজিজ বা পুষ্টি সংক্রান্ত রোগ। ঠিক আছে? তো এই পুষ্টি সংক্রান্ত রোগ, এই এর মধ্যে একটি রোগের নাম হচ্ছে রিকেটস। আজকে আলোচনা করব রিকেটস নিয়ে। এই রিকেটস রিকেটস একটি ডিজিজ, যেটিকে বলা হয়, বাংলায় বলা হয় যে আমাদের যে হাড় বা অস্থি, এই অস্থির মানে হালকা হয়ে যাওয়া বা নরম, মানে কি বলে, অস্থির যে কোমল কোমল অবস্থা, এই অস্থির কোমলতাকে বলা হচ্ছে রিকেটস। তো অস্থিটা, তার যে গুণগত মান যেটা, অর্থাৎ স্ট্রংনেসটা কম হয়ে যায়, সে কোমল হয়ে যায়, নরম হয়ে যায়, এটাকে বলা হয় রিকেটস। এখন এই জিনিসটা কি, মূলত রিকেটসটা কি, এর সংজ্ঞা যদি আমরা দেই, এটা হচ্ছে অস্থির বা হাড়ের যথাযথ পুষ্টির অভাব। হাড়ের পুষ্টির অভাব। তাহলে পুষ্টির অভাব হলে সেখানে একটা অভাব থাকবে, পুষ্টির অভাব থাকবে। অভাব থাকলে হাড়ের যে স্ট্রংনেস, এটা ব্যাহত হবে। এবং ব্যাহত হলে কি হবে, ওই হাড় কোমল হয়ে যাবে। এটাই হাড় যে বৃদ্ধি ঘটে, হাড়ের যে মেটাস্টেসিস ঘটে বা হাড়ের যে আহ, আহ, বৃদ্ধি হয়, এটা স্থগিত হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়। এবং এর কারণে শরীরের বিভিন্ন কাজের ব্যাঘাত ঘটে। হাড়ের যদি কোমল থাকে তাহলে মানুষ এমনি তার আহ, গতি প্রকৃতি নর্মাল হয়ে যায়। এবং এই টোটাল প্রক্রিয়াটাকে আমরা বলছি রিকেটস। এটাকে আমরা রিকেট রোগ বলি। এবং এই রিকেটস হলে আমাদের ব্লাডের মধ্যে কিছু সল্টের অভাব, লাইম সল্টের কিছু অভাব হয় এবং আহ, অস্থির যে স্ট্রংনেস হওয়ার পিছনে যে পরিপোষণের বিঘ্ন ঘটে। এবং আমরা যদি এটার সাথে যদি আমরা ক্রনিক ডিজিজকে যদি মিলাই, তাহলে আমরা দেখব যে এটা হচ্ছে স্ক্রুফুলা ধাতু এবং উপদংশ যে ধাতুগুলো, যেটা আমরা ইতিপূর্বে সরিক, সিপিলিটিক, সাইকোটিক পড়েছিলাম, টিউবারকুলার ধাতু পড়েছিলাম। যেমন এখানে স্ক্রুফুলা বলতে টিউবারকুলার মায়াজমকে বোঝানো হয়েছে, বা সাইকোটিক মায়াজমের কিছু অংশ এখানে বোঝায়। তো এগুলো উপদংশ, এখানে সিভিলিটিক কন্ডিশনের কিছু বিষয়কে এখানে অ্যাড করা হয়েছে। অর্থাৎ এই যে এটা ক্রনিক ডিজিজের মধ্যেও কিন্তু এটার সংজ্ঞা দেয়া যায়। এবং এই সমস্ত সিভিলিটিক এবং সাইকোটিক টিউবারকুলারের কিছু লক্ষণ ফুটে ওঠে। আমরা জানি যে সিভিলিটিক কন্ডিশনে কিন্তু হাড় ক্ষয় হয়, ঠিক তেমনি হাড়ের পরিপোষণে মানে ব্যাঘাত সৃষ্টি হয়, এবং ব্যাঘাত সৃষ্টি হলে যেটা ঘটে, হাড়ের কোমলতা সৃষ্টি হয়ে যায়। এই টোটাল প্রক্রিয়া, যেটা কথাগুলো আলোচনা করলাম, এটা হচ্ছে রিকেটস। এখন এটার কারণ কি? রিকেটস হওয়ার কারণ থাকবে অবশ্যই। এটিওলজি কি? সাধারণত এটি হাড়ের মধ্যে ক্যালসিয়ামের অভাব হলে এই রিকেটস হয়। এটা স্ট্রং সিমটম, স্ট্রং কারণ। সিমটম না, এটা কারণ। এছাড়াও যদি কেউ তার রক্তে ডাব্লিউবিসি বেশি হয়ে যায়,
এবং আরবিসি কমে যায়, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বেশি হয়ে যায়। আর রেড ব্লাড কর্পাসেল যদি কমে যায় তাহলে কি হয়? রিকেটস হতে পারে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি সূর্যের আলোতে বেশি চলাফেরা না করে বা বিশুদ্ধ কোমল যে ন্যাচারাল যে বাতাস বায়ু, এই বায়ু না পায়, সূর্যের আলোক না পায়, তাহলে কিন্তু আবার তার অস্থির এই রিকেটস হতে পারে। এগুলো সব কারণ। উপযুক্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাব থাকলে, উপযুক্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাব হলে এই সমস্যা দেখা দেয়। জীবনী শক্তির দুর্বলতার কারণে খাদ্যদ্রব্য যদি ভালোভাবে সে যদি খাইতে না পারে, তাহলে মানে সে তার খাওয়ার চাহিদা নেই, রুচি নেই, তার জীবনী শক্তি দুর্বল, এ কারণে কিন্তু রিকেটস হয়। এছাড়াও যদি কোনো গর্ভবতী মায়েদের অ্যাসিডিটি থাকে, অজীর্ণ থাকে বলতে ইনডাইজেশন থাকে, জিআইটি তে প্রবলেম থাকে, হজম হয় না, বাথরুম ঠিক মতো হয় না, এই সমস্ত সমস্যা থাকলে বাচ্চাদের প্রভাব পড়ে, রিকেটস হওয়ার প্রভাব পড়ে। যদি কোনো পিতামাতার টিউবারকুলার মায়োজমে থাকে, তাহলে পিতামাতার সন্দেহ তাদের ঔরসে সন্তান আসবে, এদের রিকেটস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এগুলো হচ্ছে রিকেটস হওয়ার কারণ বললাম, এটিওলজি। সাধারণত 6 মাস থেকে 2 থেকে 3 বছরের বয়স বাচ্চাদেরকে এই রিকেটস কিন্তু হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব একটু নিচের দিকে নেমে, যে এর ক্লিনিক্যাল ফিচার গুলো কি কি, এর লক্ষণগুলো কি কি, এর উপসর্গগুলো কি কি, ক্লিনিক্যাল ফিচার, সিমটমস, এগুলো নিয়ে কথা বলবো। এর কিছু সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার আমরা এগুলো দেখব, লক্ষণ দেখব। সেগুলো হচ্ছে আহ, তার মাংসপেশিগুলো, রিকেটস রোগীর মাংসপেশিগুলো ফোলা থাকবে, নরম থলথলে থাকবে, ঠিক আছে, ক্ষয়প্রাপ্ত হবে এরকম। মায়েদের আহ, আহ, যারা মায়েদের ঘুমানোর সময় মাথা ঘেমে যাবে, স্বাস্থ্য কম থাকবে, স্বাস্থ্যহানি হবে, এগুলো দেখা দেবে। তারা এই রিকেটস রোগীরা প্রায় পেটের রোগে ভোগে, কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন থাকে, নার্ভাস উইকনেস থাকে, এরপরে কাশি থাকে, এগুলো থাকে। এছাড়াও শারীরিক দুর্বলতা এই রিকেটস হওয়ার পিছনে কারণ, এই লক্ষণ। তারা খুব অস্থির ভাব বেশি থাকে, ঘুমাইতে গেলে প্রচুর ঘাম হয় তাদের, এই আর কি। তাদের যে জয়েন্ট সন্ধিগুলো, স্থানের হাড়গুলো বেশি মোটা হয়, হ্যাঁ, পায়ের হাড় কিছু বাঁকা থাকে, এরকম। এছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে। আর এখন আমরা এই রিকেটস রোগীর সাথে একটু পার্থক্য করবো। রিকেটস এর সাথে এই পুষ্টি সংক্রান্ত অধ্যায়ে আরো গুরুত্বপূর্ণ একটি রোগের নাম হচ্ছে বেরিবেরি, আর একটা রোগের নাম হচ্ছে ম্যারাসমাস। তা আমরা রিকেটস, বেরিবেরি, ম্যারাসমাস এসবই হচ্ছে সমগোত্রীয় রোগ। তো আমরা রিকেটস আর বেরিবেরির মধ্যে পার্থক্য করে দেখবো, ডিফারেন্স বিটুইন রিকেটস এন্ড বেরিবেরি। তো এখানে আমি আগে বলেছি যে অস্থির পুষ্টির অভাব হলে আমরা রিকেটস বলছি, অস্থি কোমল হয়ে যায়, অস্থির বৃদ্ধি হয় না, এগুলো সবই হচ্ছে রিকেটস এর লক্ষণ। অস্থিতে সল্টের অভাব, লাইম সল্টের অভাব হয়, এরপর পেশি সমূহ দুর্বল হয়ে যায়, লিগামেন্ট গুলো ক্ষীণ হয়ে যায়, এগুলো সবই হচ্ছে রিকেটস এর লক্ষণ এবং রিকেটস কে নির্দেশ করে। আর বেরিবেরি হলে কি হয়, বেরিবেরিটা কি, এই সামনে পড়বো আজকে আমরা। তো আমরা দুটোর মধ্যে একটা পার্থক্য করি। এটি হচ্ছে ভিটামিন বি এর অভাবে যে রোগগুলো সৃষ্টি হয়। আমি এক কথায় বলে দিলাম, ভিটামিন বি এর অভাবে শরীরে যে রোগ সৃষ্টি হয় সেটি হচ্ছে বেরিবেরি। আর অস্থির কোমলতার কারণে যে রোগ সেটি হচ্ছে রিকেটস। তাহলে আমরা জাস্ট মোটা দাগে এটা একটু বুঝে নিলাম। বেরিবেরিটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে যত রোগ হয় সবই হচ্ছে বেরিবেরি। মানে বুঝলাম যে বেরিবেরি আর রিকেটস এর মধ্যে পার্থক্যটা কি। এখন আরেকটা পরিভাষা আমরা জানবো, সেটা হচ্ছে রিকেটস এর সাথে ম্যারাসমাসের সম্পর্কটা কি।
ডিফারেন্স বিটুইন রিকেটস এন্ড ম্যারাসমাস। রিকেটস এর সাথে ম্যারাসমাসের একটা পার্থক্য থাকবে, আমরা সেদিকে যাবো। তো রিকেটস তো আগে বলেছি কি, আর ম্যারাসমাসটা হচ্ছে আমাদের গ্রামের দিকে বলা হচ্ছে এই রোগকে বলা হয় পুয়ে পাওয়া রোগ। গ্রামের ভাষায় সাধারণত বলা হয় পুয়ে পাইছে, এরকম বলে। এটা হচ্ছে অশিক্ষিত বা গ্রাম্য একটা একটা জনশ্রুতি আর কি, পুয়ে পাওয়া রোগ। দেহ ক্রম আস্তে আস্তে দেহ শুকিয়ে যায়, হ্যাঁ। এরপরে পুষ্টিকর খাদ্যের অভাব, তারা পুষ্টিকর খাদ্য খাইতে পারে না। এ কারণে তাদের দেখা যায় যে তাদের অনেক সময় দেখা যায় খাদ্য মানে জিআইটি তে প্রবলেম থাকে, ঠিক আছে। এরপরে তাদের স্কিন গুলো শুকায় যায়, খসখসে হয়ে যায়, হ্যাঁ, ওই মাছের আষ্টের মতো এরকম ওঠে। মুখমণ্ডল ফ্যাকাশে দেখা যায়, ছোট হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চামড়া লাল হয়ে ঝুলে পড়ে, হাত পা শুকিয়ে যায়, মাকড়সার মতো হয়ে যায়। এগুলো সবই হচ্ছে এই ম্যারাসমাস। ম্যারাসমাসটা আর একটু ডিফারেন্স, আলাদা একটা, রিকেটস এর সঙ্গে কোনো মিল নাই। আর এটি হয় মূলত লিভারের যে স্বয়ংক্রিয়তা, লিভারের যে স্বাভাবিক ক্রিয়া, এটা যে ব্যাঘাত ঘটলে এই ম্যারাসমাসটা দেখা দেয়। আমরা জানলাম তাহলে রিকেটস বেরিবেরি কি আর রিকেটস ম্যারাসমাস কি, এই দুইটা জিনিস জানলাম। ক্লিনিক্যাল ফিচার বা সিম্পটমস আগে আমরা জেনেছি, রিকেটস সম্পর্কে আমরা আগে এগুলো জেনেছি। এখন কিছু কমপ্লিকেশন জানবো, যে রিকেটস এর কিছু কমপ্লিকেশন আছে। এই কমপ্লিকেশন গুলো কি কি? যেমন রিকেটস গ্রস্ত রোগীরা তাদের স্প্লিনের প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, বিকৃতি ঘটে। এরপরে তাদের টনসিলের যে গ্ল্যান্ড, টনসিল ফুলে যেতে পারে, তাদের ক্যাপিলারি ব্রঙ্কাইটিস হতে পারে, এই ধরনের আরো অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে। এদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট কি আছে, হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি? এরা এদের আসলে সবসময় বিশুদ্ধ বিশুদ্ধ বাতাসে রাখতে হবে, বিশুদ্ধ বাতাসে রাখতে হবে, এবং রোদ্রের তাপে রাখতে হবে এদের, হ্যাঁ, এদেরকে। এবং তাদের সরিষার তেল দিয়ে ভালো করে গায়ে মাখাতে হবে, শিশুদের কিছুক্ষণ রোদ্রে রাখতে হবে, হ্যাঁ। এই তাদের কিন্তু কখনো পেটে গ্যাস, মানে এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ গ্যাস, এগুলো থেকে সবসময় তাদেরকে বিরত রাখতে হবে, এবং যেন গ্যাস না হয় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই জন্য পদক্ষেপ নিতে হবে। আচ্ছা, আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমে কিছু মেডিসিন আছে, যেমন ক্যালকেরিয়া কার্ব আছে, সাইলেশিয়া আছে, ক্যালকেরিয়া ফস আছে, ব্যারাটা কার্ব আছে, এসিড ফ্লোর আছে। এগুলো কিন্তু ভালো মানের মেডিসিন, ভালো মানের মেডিসিন। হ্যাঁ, ক্যালকেরিয়া কার্ব, রোগীটি অস্থিগুলো পুষ্ট হয় না, ক্যালকেরিয়া কার্বের রোগীর একটু মোটা ধরনের হয়, হ্যাঁ, তাদের দাঁত উঠতে বিলম্ব হয়, হ্যাঁ, এই ধরনের রোগীরা তারা ঘুমন্ত অবস্থায় মাথায় ঘাম থাকে ক্যালকেরিয়া কার্বের। ব্যারাটা কার্বে ওই অবস্থা, শিশু বেশ খায় কিন্তু শুকিয়ে যায়, অপরিপুষ্ট শিশু, পেটটি মোটা, শিশুর পেট মোটা থাকে, হ্যাঁ, নিচের দিকে বেশি শুকিয়ে যায়, মাথাটি বেশ বড় হয়, হ্যাঁ। এগুলো কিন্তু এই ব্যারাটা কার্বের রোগীদের টনসিলের ফুলে যেতে পারে, সহজে ঠান্ডা লাগে, সব কিন্তু ব্যারাটা কার্বের রোগীদের লক্ষণ। ক্যালকেরিয়া ফস, এটাও কিন্তু চমৎকার একটি মেডিসিন, সাইলেশিয়াও চমৎকার মেডিসিন। যদি লক্ষণ থেকে থাকে তাহলে এগুলো আমরা পড়ে নেবো মেডিসিন গুলো। এসিড ফ্লোর, এটি লম্বা অস্থি সমূহে যে ক্ষত হয় সেখানে খুব ভালো মানে কাজ করে। এছাড়াও আমাদের কিছু মেডিসিন রয়েছে, সেগুলো হচ্ছে মেজেরিয়াম আছে, লাইকোপোডিয়াম আছে, সালফার আছে, স্টাফিসেগ্রিয়া দেওয়া যেতে পারে, কেলি আয়োড দেওয়া যেতে পারে, ফসফরাস দেওয়া যেতে পারে, ক্যালকেরিয়া ফ্লোর দেওয়া যেতে পারে, মেজোরিয়াম দেওয়া যেতে পারে, এগুলো দেওয়া যেতে পারে। তাহলে আমরা খুব সংক্ষেপ এবং মোটা দাগে আমরা জানলাম যে রিকেটস কি, রিকেটস কারণগুলো কি, রিকেটস এবং বেরিবেরির পার্থক্য কি, রিকেটস এবং ম্যারাসমাস কি, এবং সিমটম জানলাম, কমপ্লিকেশন জানলাম, এবং হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট জানলাম। এখন আমরা জানবো আরেকটি, আমাদের একটি টপিক আছে রয়েছে, সেই টপিকটা হচ্ছে স্কারভি। স্কারভি সম্পর্কে একটু জানবো। আমাদের আরো একটি টপিকস রয়েছে, আমাদের অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে। এখন এই স্কারভি, এই পরিভাষাগুলো আমাদের খুব জানতে হবে, কারণ ডাক্তারি করতে গেলে এই পরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষাও কিন্তু এখান থেকে কোর্সে আসে। এই 4th ইয়ারে যে পরীক্ষাটা হয়,
এ পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে। স্কারভি, স্কারভিটা হচ্ছে মেইনলি হচ্ছে আননোন কজ, অজ্ঞান কোনো মানে কোনো না জানা কোনো কারণে দেহের মধ্যে যদি কোনো রক্ত শূন্যতা দেখা দেয়, মানে কোনো কারণ ছাড়াই যদি দেহে কোনো রক্ত শূন্যতা দেখা দেয়, অতিশয় দুর্বল হয়ে পড়ে, এবং দেহের মধ্যে যদি উপাদানের কোনো মানে পরিবর্তন হয়ে যায়, ঠিক আছে, এবং এই যে তার নাড়ি যদি ছিদ্র হয়ে যায় বা রক্তস্রাব হয় বা রক্তস্রাব হয়ে বেরিয়ে যায়, এই সমস্ত লক্ষণের সমন্বিত পীড়াকে বলা হচ্ছে স্কারবি রোগ। একটা হচ্ছে কোনো অজ্ঞাত কারণে দেহের মধ্যে যদি রক্ত শূন্যতা দেখা দেয়, সেটা হতে পারে কোনো একটা নাড়ি ছিঁড়ে যে লিক হয়ে যে রক্ত বেরিয়ে গেল, অথবা রক্তস্রাব হয়ে গেল, অথবা রক্তগুলো শরীর থেকে বেরিয়ে গেল, যে কোনো কারণে হোক, যে কোনো কারণ বা অজ্ঞাত কারণ, এগুলো বেরিয়ে গেলে শরীর দুর্বল হয়ে পড়ে, এবং এটাকে কি বলছে, স্কারবি রোগ বলছে। আর যখন দীর্ঘ যারা সমুদ্রে যাত্রা করে তাদের মধ্যে স্কারবি রোগ দেখা দেয়, সৈনিকদের মধ্যে স্কারবি রোগ দেখা দেয়। কারণ কি, স্কারবি রোগ হওয়ার কারণগুলো কি? কারণ হচ্ছে শরীরে ভিটামিন সি এর অভাব হলে, শরীরে ভিটামিন সি এর অভাব হলে এবং শরীরে ভিটামিন সি এর অভাবের ফলে স্কারবি রোগ হয়। খাদ্যদ্রব্যে কোনো প্রকার যদি খাদ্যদ্রব্যে যদি বায়োলজিক্যাল বা জৈবিক যে বিষের অবস্থিতি থাকে তাহলে সেখানেও স্কারবি থাকে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে কীটনাশক গুলোর কথা বলা হয়েছে, এগুলোর কারণে যদি খাদ্যের পুষ্টির কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে সেই খাদ্য দিয়ে আমাদের শরীরে রক্ত উৎপাদন হবে না, বরং শরীর দুর্বল হয়ে পড়বে। এছাড়াও রয়েছে যে কারণ, সেটি হচ্ছে কোন প্রকার জীবাণুর সংক্রমণ ঘটে, সেটা অজ্ঞাত কোনো জীবাণু হতে পারে, এ কারণে শরীরে রক্ত স্বল্পতা দেখা দেয়। যখন সমুদ্রে কেউ ভ্রমণ করে তখন তাদের রক্ত স্বল্পতা দেখা যায়। দীর্ঘদিন ফলমূল এবং তারা খাদ্যদ্রব্যের অনেক সময় দেখা যায় খাইতে পারে না, সেক্ষেত্রে তাদের মধ্যে এই যে ভ্রমণজনিত রক্ত শূন্যতা দেখা দেয়। অনেকে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন, এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে দেখা যায় স্যাঁতসেঁতে আবহাওয়া, এবং সেখানে বসবাস করলে বা এগুলো করলে অনেক সময় দেহ এবং মানসিকভাবে প্রভাব পড়ে, এ কারণে স্কার্বি হতে পারে। এই স্কার্বি দুই দুই ধরনের হয়। হ্যাঁ, স্কার্বি দুই ধরনের হয়। একটা হচ্ছে ইনফেন্টাইল স্কার্বি, একটা হচ্ছে অ্যাডাল্ট অ্যাডাল্ট স্কার্বি। ইনফেন্টাইল স্কার্বি আর হচ্ছে অ্যাডাল্ট স্কার্বি। এর উপসর্গগুলো কি, ক্লিনিক্যাল ফিচার গুলো কি? আহ, বা এরা হচ্ছে এটা হচ্ছে রোগীর মানে যে ঘাম হবে, ঘামটা শুকাতে চায় না। স্কার্বি রোগীদের ঘাম শুকাতে যাবে না। এদের ঘাম হইলে ঘাম শুকাবে না। এক, বয়স্ক ব্যক্তিরা রাত্রে কম দেখে, মুখ হতে দুর্গন্ধ বের হয়, সিপিলিটিক কন্ডিশন আবার এর মধ্যে গ্রো করে, দাঁতের মাড়ি হইতে রক্ত পড়ে বা প্রস্রাবের সাথে রক্ত পড়ে, মাড়ি ফুলে যেতে পারে, একটি হাত বা পা মনে হয় অবশ হয়ে গিয়েছে এরকম মনে হয়, মুখমণ্ডল হাত পা কিছু ফুলা ফুলা ভাব থাকে, সামান্য জ্বর হতে পারে আবার এই রোগীদের, এরকম ধরনের হতে পারে। শরীর খুবই দুর্বল হয়ে পড়ে। এছাড়াও শিশুর হাত পা স্পর্শ করলে কেঁদে ওঠে এবং তারা চিৎকার করে ওঠে, এরকম কিন্তু হয়। আচ্ছা, এটা ছাড়াও আরো যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে
এই রোগীদের আমরা চিনব কিভাবে, একটা বিষয় আছে এখানে, ডায়াগনোসিসের একটা ফাংশন রয়ে যায়। এবং তার শরীর খুবই দুর্বল থাকে, ঠিক আছে। এই স্ক্যাব রোগীর শরীর খুবই দুর্বল থাকে, ভিটামিন সি ছাড়া অন্য কোনো আহ ঔষধে রক্ত বন্ধ হয় না এদের। এদের ভিটামিন সির ডিফিসিয়েন্সি অল টাইম থাকে। এদের মাড়ি থেকে রক্ত পড়ে, রক্তারম্ভ হয়, মাড়ি ফুলে যায়। হ্যাঁ, সবসময় কপালে ঘাম জমে, ঘাম বন্ধ হতে চায় না, সহজে ঘাম বন্ধ, এগুলো কিন্তু আমাদের বুঝে নিতে হবে এটা স্কারভি রোগ। এখন এর কমপ্লিকেশন কি, এর কিছু জটিলতা রয়েছে, কমপ্লিকেশন রয়েছে কি সেগুলো, যদি সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না হয় তাহলে অতিরিক্ত রক্ত বেরোতে পারে, রক্তপাত হতে পারে, এবং রোগীর মৃত্যু ঘটতে পারে। খুব খুব মানে সতর্ক থাকতে হবে। মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে, দাঁত নড়তে থাকে, দাঁত পড়ে যেতে পারে। এদের আবার রক্ত যখন পড়ে তখন বন্ধ হতে চায় না। এই ভিটামিন সি রোগীর রক্ত একবার শরীরের কোনো জায়গা থেকে রক্ত বের হলে আর বন্ধ হতে চায় না, বা সহজে বন্ধ হয় না। এটাই হচ্ছে ভয়ের কারণ, এটা হচ্ছে কমপ্লিকেশন। এখন এটার হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা কি হবে, হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হবে, এখানে আমরা আসি। শিশুদের কিছু পরামর্শ দিতে হবে। এবং শিশুদের হলে তাদেরকে হালকা মানে ওই রক্তের যেখান থেকে পড়বে সে জায়গাটা স্প্লিন দিয়ে ভালোভাবে মানে বাঁধতে হবে, বেঁধে দিতে হবে, ঠিক আছে। এছাড়া বাচ্চাদের বা যে কোনো বয়সীদেরকে এই যে আমাদের যে রোদটা হয়, রোদ্রে সকালে রোদে থাকতে হবে, রোদ লাগাতে হবে শরীরে, ভালো বাতাসে থাকতে হবে, হ্যাঁ এরকম। এবং স্বাস্থ্যকর ফলমূল খাদ্যদ্রব্য এগুলো খেতে হবে, তাহলে এই রোগ হবে না। যেমন আহ, আমরা পাতাকপি বা টমেটো এগুলো খাইতে দিতে পারি, আলু, মানে একদম ন্যাচারাল যেটা পালং শাক, টাটকা সব শাক সবজি ফলমূল এগুলো আমরা দিতে পারি। মেডিসিন যদি আমি বলি যে কিছু মেডিসিন রয়েছে, যেমন মার্কসল, খুব চমৎকার একটা মেডিসিন, ক্রিওজোট, হ্যাঁ, কার্বোভেজ, কার্বোভেজিটেবলিস, খুব ভালো মানের মেডিসিন। দাঁতের গোড়া আগলা হয়ে রক্ত ওঠে, রক্ত পড়ে। আর্সেনিকাম অ্যালবাম, নেট্রামিওর, মাড়িতে যখন স্কারবি রোগ হয়, জিবা বেদনা যুক্ত শুষ্কতা অনুভূতি, এগুলো নেট্রামিওরের রোগীদের আহ জন্য খুবই উপযুক্ত। এছাড়া আরো অনেকগুলো মেডিসিন রয়েছে, যেমন অ্যাসিড নাইট্রিকাম, কেলিমিওর, ফসফরাস, অ্যাসিড সালফ, অ্যামোনকার্ব, ক্যান্থারিস, নাক্স ভূমিকা, স্ট্রাফিসেগ্রিয়া, সালফার, হাইড্রাস্টিসকান প্রভৃতি, এগুলো কিন্তু রয়েছে। এই স্কারবি রোগের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি খুব সফলতার সাথে। আমাদের আরেকটি আছে, আরেকটি মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিন, ফেরাম ফসফরিকাম। ফেরাম ফস কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে, আহ, এবং রক্ত পড়া বন্ধ করতে সহায়তা করে, রক্ত পড়া বন্ধ করে দেয় আর কি, এগুলো সহায়তা করে ফেরাম ফস। তো যাই হোক, আমরা এসকেবি সম্পর্কে জানলাম। আরেকটি আমাদের টপিক আজকে রয়ে গেছে, সেটি হচ্ছে বেরি বেরি। এই বেরি বেরি রোগটা আমরা জেনে, আমরা মোটা দাগে, আমরা কিন্তু জাস্ট এই বিষয়ের উপরে আমরা অনেক কিছু এরকম না, আমরা জাস্ট মোটা দাগে এটাকে আমরা স্মরণে রাখতেছি যে স্কারভিটা কি, আর এখানে রিকেটসটা কি, আর বেরিবেরিটা কি। এই তিনটে জাস্ট মাথায় রাখবো আমরা। এবং এই তিনটে যদি মাথায় থাকে, আমরা আমাদের ট্রিটমেন্ট জগতেও আমাদের সফলতা, পরীক্ষাও কিন্তু আমাদের প্রশ্ন আসবে এখান থেকে। আমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে প্রশ্ন আসে। এই রিকেটস হচ্ছে হাড়ের পুষ্টির অভাবের কারণে হয় রিকেটস। আর এই স্কারবিটা হয় ভিটামিন সি এর অভাবে। আর বেরিবেরিটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি এর অভাবে এই স্কারবি রোগটা হয়, ভিটামিন বি এর অভাবে স্কারবি রোগ হয়। এবং এই বি এর অভাবে
যত রোগ আছে স্যার বেরি বেরি, স্যার ভিটামিন বি এর অভাবে বেরি বেরি রোগ হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, ভিটামিন বি এর অভাবে যত রোগ হয় সেটা হচ্ছে বেরি বেরি। হ্যাঁ, হ্যাঁ আমি পড়াচ্ছি কিন্তু বেরি বেরি। আর ভিটামিন সি এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে স্কারভি। আর হাড়ের পুষ্টির যে অভাব, সেই পুষ্টির অভাবের কারণে যেটা হয় সেটি হচ্ছে রিকেটস। এটুকুই আমাদের মোটা দাগে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেরি বেরি নিয়ে আমরা এখন একটু একটু মোটা দাগে কিছু কথা বলবো। যেমন ভিটামিন বি এর অভাবে যে রোগগুলো হয়, আমি সেই রোগগুলো পরে আসি। এক কথায় হচ্ছে ভিটামিন বি এর অভাবে যতগুলো রোগ হয় সবগুলো বেরি বেরি জন্য, মানে এই রোগগুলোকে বেরি বেরি হিসেবে আমরা ধরতে পারি। যেমন ভিটামিন বির অভাবে কি হয়, ভিটামিন বির অভাবে অনেকগুলো রোগ দেখা দিতে পারে। যেমন হতে পারে কি, যে এই আমাদের যে আর্টারি গুলো আছে, আর্টারি গুলো বিকৃতি ঘটতে পারে, তার স্বাভাবিকতা নষ্ট হতে পারে। আচ্ছা, আমাদের যে মাসলস গুলো আছে, মাসলস গুলো ইমাসিয়েটেড হতে পারে, অর্থাৎ শুকিয়ে যেতে পারে। আচ্ছা, আর কি হতে পারে, আমাদের হার্টের উইকনেস হতে পারে, হৃৎপিণ্ডের একটা দুর্বলতা কাজ করতে পারে। আর কি হতে পারে, আমাদের যে পা গুলো আছে, পা গুলো ফুলে যেতে পারে, এগুলো হতে পারে। এই এই ধরনের আর ভিটামিন বির ঘাটতি হলে যে রোগগুলো হয় এগুলো একটু দেখবেন, ইউটিউবে সার্চ বা গুগলে সার্চ করবেন, দেখবেন অনেক রোগ আসছে, এগুলো সবই বেরি বেরি, আমাদের সুবিধা জাস্ট এটাই আর কি। আর কি, এখন এটার এই যে বেরি বেরি, এটা এটা বিভিন্ন প্রকার হতে পারে, বিভিন্ন প্রকার হতে পারে। একটা হচ্ছে অসম্পূর্ণ বেরি বেরি। এই অসম্পূর্ণ বেরি বেরি এর মধ্যে এটা আবার দুই রকমের। একটা হচ্ছে ইডিমা যুক্ত, মানে শোথ হয়েছে, হাত পা ফুলে গিয়েছে, এরকম বেরি বেরি হতে পারে। আবার ইমাসিয়েটেড বেরি বেরি হতে পারে। একটা হচ্ছে ইডিমেটিক বেরি বেরি হতে পারে, আর একটা হতে আর একটা হতে পারে ইমাসিয়েটেড বেরি বেরি। অর্থাৎ একটা হচ্ছে হাতে পায়ে পানি আসতে পারে, এবং এই শোথ বলি বাংলায়, শোথ জনিত হতে পারে। আর একটা হতে পারে শীর্ণতা জনিত কারণে। এরপরে আহ, যেটা বলি সেটা হচ্ছে ক্রনিক বেরিবেরি আছে, এবারে চাইল্ড বেরিবেরি, এরপরে সাংঘাতিক রকমের কিছু বেরিবেরি রোগ আমাদের, মানে আননোন কিছু, এই যে ভিটামিন বির কারণে বিভিন্ন রোগ আসে, সেইগুলো বেরিবেরি হতে পারে। এই কারণ কি, কোন কারণে হয় এটা? হ্যাঁ, বলেছি ভিটামিন বি এর অভাব হলে এটা হয়, এক নাম্বার কথা, আর কোনো কথা না। দুই নম্বর হচ্ছে যে যদি করে আলো বাতাস হীন স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে, এবং একসাথে বহু মানুষ একসাথে বসবাস করে, তাহলে এই এই বেরিবেরি হতে পারে। স্বাস্থ্যহীনতা যে পরিবেশ, এখান থেকে এটা হওয়ার প্রবণতা বেড়ে যায়। যেহেতু আলো বাতাস না লাগলে শরীরের মধ্যে আসলে আমাদের সুস্থ বায়ু, মানে মানে বিশুদ্ধ বায়ু এবং এই আলো, এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভিটামিনের পুষ্টি করে, ল্যাকিংস দূর করে। আচ্ছা, আর কি হতে পারে কারণ, এইগুলোই মূলত মেইনলি বেসিক মোটা দাগে মনে রাখার মতো, আমরা এই নিয়ে আর না পেছাই। এখন এটার ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে বা লক্ষণগুলো হচ্ছে, আগেই বলেছি, অসম্পূর্ণ বেরিবেরি হতে পারে, ইডিমেটিক বেরিবেরি হতে পারে, ইমাসিয়েটেড বেরিবেরি হতে পারে, চাইল্ড বেরিবেরি হতে পারে, এবং আহ, খুব সাংঘাতিক আকারে বেরিবেরি হতে পারে। এগুলো সবই কিন্তু এই ক্লিনিক্যাল ফিচার বা সিমটমস এর মধ্যে চলে আসে। এখন এই বেরিবেরির এই রোগের কিছু কমপ্লিকেশন কথা বলবো। কমপ্লিকেশন কমপ্লিকেশন হচ্ছে, এই রোগ হলে এর কিছু উপসর্গ দেখা দেবে। সেটা হতে পারে আহ আমাশয়, রক্ত আমাশয় হতে পারে, ব্লাডি মিউকাস আসতে পারে, হ্যাঁ, স্টুলের সাথে, অথবা তার যক্ষার রোগ দেখা দিতে পারে। পারে, এটা হবে শিওর না, তবে কমপ্লিকেশন এগুলো হতে পারে। এখন এই বেরিবেরি রোগের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি আছে? আমি কিন্তু এই রোগটা নিয়ে
জাস্ট বেসিক কথাগুলো বলছি মনে রাখার জন্য। এটার ম্যানেজমেন্ট কি হতে পারে? রোগীকে সম্পূর্ণ সম্পূর্ণ বেড রেস্ট এবং আলো বাতাস যুক্ত জায়গায় থাকতে দিতে হবে। সূর্যের আলো আসতে এমন জায়গায় রোগী থাকবে, উপযুক্ত সময় গোসল করবে, উপযুক্ত সময় ঘুমাইতে যাবে, তাজা ফলমূল খাবে এবং প্রাকৃতিক খাবার খাবে, মোট কথা এইগুলো করবে। এছাড়াও রোগীর স্বাস্থ্যের জন্য যদি খেয়াল রাখতে হবে, এই টেক কেয়ার করতে হবে। আর হোমিওপ্যাথিক কিছু ম্যানেজমেন্ট রয়েছে, যেমন এপিসমেলিফিকা একটা ভালো মানের মেডিসিন। এপিসমেলিফিকার যতগুলো লক্ষণ সিমটমস রয়েছে যেমন সেগুলো থাকতে হবে। হুম, যেমন তার পিপাসাহীনতা থাকবে, ইডিমা থাকবে, এরপরে প্রস্রাব ধারণ ক্ষমতা অক্ষমতা, হ্যাঁ, প্রস্রাবের যে এই সে প্রস্রাব দ্বারে জ্বালা করবে, এগুলো থাকবে। আর্সেনিকাম অ্যালবাম চমৎকার মানের মেডিসিন, বেরি বেরি একটা একটি শ্রেষ্ঠ ওষুধ বলা যায়। আর্সেনিকাম অ্যালবাম অদ্বিতীয় একটি ওষুধ, অদ্বিতীয় ওষুধ। এই মেডিসিনটা আমরা মনে রাখতে পারি। এন্টিম টার্ট খুব চমৎকার আমাদের মেডিসিন, সম্পূর্ণ শরীর ইডিমেটিক হবে, লাংসের ইডিমেটিক হবে, সেজন্য শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসরোধ হয়ে যেতে পারে, শিশুদের সহজে ঠান্ডা লাগবে, মুখমণ্ডল নীলাভ হয়ে যাবে। এগুলো হচ্ছে এন্টিম টার্টের বেরি বেরি লক্ষণ। ডিজিটেলিস একটা মেডিসিন, আসলে বেরি বেরি রোগে বা এই ধরনের আমি পার্সোনালি ডিজিটালিস এখনো ব্যবহার করা হয় নাই আমার। তারপরে হয়তো বা কাজ করে ভালো, অথবা আমি হয়তো ওইভাবে রোগী পাই নাই। এছাড়া আরো কিছু মেডিসিন রয়েছে, যেমন জেলসিমিয়াম, কনভ্যালেরিয়া, এগুলো ভালো মানের মেডিসিন। ল্যাকেসিস, ট্রায়োনি অ্যালবাম, ক্যাকটাস গ্রান্ডিফোলিয়া, ভালো মানের মেডিসিন। এগুলো লক্ষণ থাকলে দিতে হবে। স্পাইজেলিয়া, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, নেজা, এই মেডিসিন গুলো খুবই উপকারী। তো সম্মানিত উপস্থিতি যারা আছে ক্লাসে আছেন, আজকে আমি সংক্ষেপে মোটা দাগে এই তিনটে টপিকস রিকেটস, স্কারভি এবং বেরিবেরি নিয়ে কথা বললাম। তো এই তিনটি বিষয় টপিকস আলোচনা করে আমি এখানেই আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত ঘোষণা করব। আপনাদেরকে ধন্যবাদ জানাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাস থাকার জন্য। এখন কোশ্চেন সেশন হবে, যদি কেউ কোশ্চেন থাকে আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। ধন্যবাদ সবাইকে। কথা বলেন। জি স্যার, বেরি বেরি রোগ তো ভিটামিন বি এর অভাবে হয়। তো ভিটামিন বি এর অভাব পূরণ করার জন্য আমরা কি কোনো ঔষধ ব্যবহার করতে পারি স্যার? না আর্সেনিক অ্যালবাম, তারপরে এপিসমেল, এগুলো এগুলো দিলেই কি চলবে স্যার? মানে আর্সেনিক ভিটামিন অ্যালবাম বি এর একটা অভাবটা পূরণের জন্য আমরা কি ব্যবস্থা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চমৎকার প্রশ্ন, খুব চমৎকার একটি প্রাসঙ্গিক প্রশ্ন হয়েছে, এটা আমি আনসার দিচ্ছি। আমরা হোমিওপ্যাথিক মেডিসিন যখন দেব তখন দেখব যে এই রোগীদের আর্সেনিকের লক্ষণ চলে আসবে, এবং আর্সেনিক অ্যালবাম একটা অদ্বিতীয় মানের মেডিসিন। আর আমরা মেডিসিন যে লক্ষণ ফুটে উঠবে সেই মেডিসিন প্রয়োগ করলে ভিটামিন ল্যাক অফ ভিটামিন বি, এই ভিটামিন বিটা পূরণ হয়ে যাবে। এছাড়া কিছু পথ্য দিতে হবে, কিছু খাদ্য পথ্য দিতে হবে, যেমন আমাদের এই আমাদের এখানে মানে কি বলে, মানে আমাদের যে দৈনন্দিন জীবনে যে খাদ্য খাবারগুলো খাই সেখানে কিছু খাদ্য রয়েছে যেগুলো ভিটামিন বি এর অভাব পূরণ করে। যেমন আহ আমরা যে এই দই খাই বা দুধ খাই বা ডিম খাই, মাছ মাংস খাই, এবং মানে দুধ দিয়ে যতগুলো খাবার তৈরি করা হয় সবগুলোর মধ্যে ভিটামিন বি রয়েছে। ল্যাক অফ ভিটামিন বি গুলো কি করে,
তারা সেখানে অভাব পূরণ করে। আমরা যে যে সন্দেশ খাই, ছানা খাই, সবই তো দুধ দিয়ে তৈরি করা। এখানে কিন্তু ভিটামিন বি রয়েছে, ঠিক আছে। এই ভিটামিন বির মধ্যে আবার অনেকগুলো ভিটামিন বি আছে। ভিটামিন বির মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো এগুলো আর কি বুঝে শুনে খেতে হবে, মানে এগুলো। এছাড়াও আরো বিস্তারিত জানতে গেলে আপনারা গুগলের সাপোর্ট নিবেন। হ্যাঁ, সহায়ক যে বইগুলো আছে, এগুলো সহায়ক বইয়ের আপনারা সহায়তা নিবেন, রেফারেন্স বই নিবেন। কেমন? আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের আরো কিছু খাদ্য খাবার আছে, যেমন সিম আছে, আলু আছে, হ্যাঁ, এবার কিছু ফল ফ্রুটস আছে, কমলা লেবু আছে, ভুট্টা আছে। এগুলোতে কিন্তু ভিটামিন বি রয়েছে মারাত্মক আকারে। ঠিক আছে। জি স্যার। আমার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমাদের কিন্তু ভিটামিন বি কিন্তু আমাদের বাজারে কিন্তু রয়েছে ভিটামিন বি, জানেন তো? মানে এটা কিন্তু, জি জি, এখন অ্যালোপ্যাথিক প্রশ্নোত্তর পর্ব, প্রশ্নোত্তর পর্ব চলছে, আপনি রেকর্ডিং অফ করতে পারেন। অ্যালোপ্যাথিক স্যার, অ্যালোপ্যাথিক মেডিসিন। জি জি স্যার, আপনি রেকর্ডিং অফ করতে পারেন। স্যার, আপনি রেকর্ডিং অফ করতে